নারীরা ফুলেরই মতো। ফুলের বাগানে যেমন কিছু ফুল থাকে শত বাধার পরেও তারা পুরোপুরি প্রস্ফুটিত হয়, ঠিক তেমনিভাবে আমাদের জীবনটাও তো একটা বাগানেরই মতো। আর সে জীবনে কিছু মানুষকে আমরা পাই যারা ফুলের কাঁটাগুলোকে উপেক্ষা করে ঠিকই প্রস্ফুটিত হন এবং তাদের সুবাসে চারিদিক মোহিত করেন। প্রিয় দর্শক, আজ তেমনই দুই অপরাজিতা ফুলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন অপরাজিতার আজকের পর্বে। দর্শক, চলুন পরিচিত হব তাদের সাথে। আমাদের সাথে প্রথমেই যিনি রয়েছেন তাহসিন তমা, রেস্টুরেন্ট কনসালটেন্ট এবং ফুড স্টাইলিস্ট। সেই সাথে আছেন মোসাম্মদ নুসরাত জাহান নুহা, শিক্ষার্থী। প্রিয় দর্শক, আমাদের আজকের এই দুই অপরাজিতার কাছ থেকে আমরা শুনবো তাদের অপরাজেয় হয়ে থাকার গল্প এবং তাদের পুরো জীবনের যে যাত্রাটা, সেই যাত্রাটাকে তারা কিভাবে তাদের মতো করে নিজের দখলে নিয়ে এসেছেন। প্রথমেই আমি তমাপুর কাছে আসতে চাই। আপনি দীর্ঘদিন ধরে এই প্রফেশনের সাথে রয়েছেন, ফুড নিয়েই কাজ করছেন এবং ফুড স্পেশালিস্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনার কাজ করার সুযোগ হয়েছে। সেই প্রসঙ্গগুলোতে একে একে আসবো। তার আগে শুরুতেই যদি জানতে চাই, একদম ছোটবেলাটা কোথায় কেটেছে, কিভাবে কেটেছে? আমার জন্ম ঢাকাতেই, আর আমার বেড়ে ওঠাও ছোটবেলা থেকে ঢাকাতেই। তো দেখা গেছে যে আমাদের ফ্যামিলিটা না খুবই ছোট ছিল। অ্যাজ আমার আব্বু মারা গেছেন আমি যখন অনেক ছোট ছিলাম, আমার যখন 3 বছর বয়স তখন আমার বাবা বেসিক্যালি মারা যান। তো এরপর থেকে আমার আম্মু আমাদের 3 বোনকে নিয়ে পুরো সংসারটা আসলে মেনটেন করেন। তো ওই যে থাকে না যে যেহেতু মানে ফ্যামিলিতে কোনো মেল কেউ ছিল না, পুরো ফিমেলদের একটা হচ্ছে গিয়ে জাস্ট আমরা গ্রুপ ছিলাম। তো আমাকে দেখা গেছে যে একটা ছেলের দায়িত্ব পালন করতে হচ্ছে, একটা মেয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে। যেহেতু আম্মুকে ছোটবেলা থেকে দেখে আসছি, আর আম্মু বেসিক্যালি আমাদেরকে ওভাবেই বড় করেছেন যাতে কখনো মানে আমাদের অন্যের হেল্প না মানে প্রয়োজন পড়ে। সো ছোটবেলাতেই বেড়ে ওঠাটা ওভাবে করেই। ইভেন আম্মু আমাদেরকে পড়াশোনাও করিয়েছে, কারণ আমার আব্বুর ইচ্ছা ছিল যাতে আমরা মানে আব্বুর লাস্ট একটা কথাই আম্মুর কাছে ছিল যে তুমি আর জীবনে যাই করো না কেন, আমার 3টা মেয়েকে তুমি পড়াশোনাটা শেষ করাবে, আর আমার 3টা মেয়েকে তুমি মানুষের মতো মানুষ করবে। সো আম্মু কিন্তু সেই কথাটাই রেখেছেন। আর আমরা 3 বোন, আর আলহামদুলিল্লাহ আমরা 3জন কিন্তু 3জনের লাইফে বা 3জনের ক্যারিয়ারে ভালো প্রতিষ্ঠিত। চমৎকার। গল্পগুলো আরও আস্তে আস্তে এগোবে। এবারে চলে আসি নুহার কাছে। নুহা, একদম ছোটবেলা কোথায় কেটেছে, বাড়িতে কে কে আছে? আমার জন্ম পঞ্চগড়েই, আমরা প্রপার পঞ্চগড়েই থাকি। আমার আব্বু আম্মু আর আমরা 5 ভাই বোন। বাসায় বেশ সবসময় একটা সরগরম একটা পরিবেশ নিশ্চয়ই হ্যাঁ, থাকে। আমি যেহেতু সব থেকে ছোট, আমার বড় ভাই বোনরা আগেই ঢাকায় পড়তে চলে আসছে, যার কারণে ছোটবেলা শুধু আমার মেজো বোনের সাথেই আমার বেশিরভাগ সময় কাটছে। আস্তে আস্তে আমরা অন্য গল্পগুলো শুনবো। এবারে আবারও ফিরে আসি একটু তমাপুর কাছে। তমাপু, আপনি প্রায় দীর্ঘ 10 বছরের মতো হয়েছে এই প্রফেশনের সাথে রয়েছেন। কখন মনে হলো যে আপনি রেস্টুরেন্ট কনসালটেন্ট অথবা ফুড স্টাইলিস্ট হিসেবে কাজ করতে পারেন বা আগ্রহ পেয়েছেন মনে হয়? বেসিক্যালি রেস্টুরেন্ট কনসালটেন্ট বা ফুড স্টাইলিস্টের জার্নিটা আমার কিন্তু খুবই শর্ট। মানে এটা কিন্তু আমি 4 বছর হলো স্টার্ট করেছি। বাট এর আগে কিন্তু আমি আমার যে ক্যারিয়ারটা আমি স্টার্ট করেছিলাম ক্যাটারিং বিজনেস দিয়ে। আচ্ছা। তো দেখা গেছে যখন আমি ইউনিভার্সিটির একদম লাস্ট ইয়ারে ছিলাম তখন আমার আম্মু মারা যান। তো ওই টাইমটা খুবই মানে আমার মনে হয় যারা স্টুডেন্ট আছে সবাই আর কি স্ট্রাগল করে যে আমি ক্যারিয়ারটা কোন দিকে নিব। আর তাছাড়া আমার ফ্যামিলিতে যেহেতু এরকম একটা ইস্যুস হয়ে গেছিলো যে মানে আম্মু চলে গেছে, আমরা 2 বোন একা হয়ে গেছি, কারণ তখন আমার যে মেজো বোন ছিল আপু অলরেডি দেশের বাইরে সেটেল ছিল। সো আমি আর আমার বড় বোন আমরা দুজনেই বাংলাদেশে ছিলাম। এখন ওই টাইমটাতে না খুবই স্ট্রাগল করছিলাম আপু যে কী করব বা ক্যারিয়ারটা কোন দিকে স্টার্ট করব। তখন হঠাৎ করে ফেসবুক স্ক্রলিং করতে করতে দেখলাম যে অনলাইন বিজনেস বা অনলাইন হোমমেড ফুডের যে চাহিদাটা এটা অনেক বেশি, বা মানুষ তখন মাত্র স্টার্ট করছে। সো ওইটা দেখে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক কাজ করি, আমি বাসা থেকেই, যেহেতু আমার কোনো ইনভেস্টমেন্ট নাই আর ইনভেস্ট করার মতো তখন আমার ক্যাপাবিলিটিও ছিল না, তো এটা আমার জন্য একটা বেস্ট অপশন। আমি বাসা থেকে তাহলে ক্যাটারিং বিজনেসটা স্টার্ট করি। সো বেসিক্যালি ক্যাটারিং দিয়ে আমার জার্নিটা স্টার্ট হয়। অ্যান্ড দেন যখন ক্যাটারিং শুরু করি তখন ওই মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতেই আমার চোখে পড়ে যে বিভিন্ন ছোট ছোট কিছু কম্পিটিশন, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার ফুড আর্টিস্টদেরকে নিয়ে বা বেসিক্যালি ফুড রিলেটেড যে শো, রেসিপি শো, এরকম টাইপের কিছু কম্পিটিশন অ্যারেঞ্জ করছে। তো তখন আমি এরকমই একটা কম্পিটিশন ছিল একটা কোম্পানির, ওটাতে আমি পার্টিসিপেট করি।
পার্টিসিপেট করার পর আমি শর্টলিস্ট হওয়ার পরে আমি মানে ফার্স্ট টাইমই পার্টিসিপেট করে আমি সেকেন্ড হয়েছিলাম। ওইটা থেকেই বেসিক্যালি আমার শুরু। দেন আমি হচ্ছে গিয়ে কিছু শর্ট কোর্স করলাম, যেটা 3 মান্থসের কোর্স থাকে। তো যখন আমি কোর্স শুরু করেছি আপু, কোর্স চলাকালীন তখন আমার মনে হলো যে না, শুধু 3 মাসের কোর্সেই আমার এই নলেজটা আসলে সীমাবদ্ধ থাকতে পারে না, আমাকে এটা আরও দূর এগিয়ে নিয়ে যেতে হবে, আরও আমাকে এটা মানে আরও অনেক কিছু জানতে হবে। এই যে এরপর আস্তে আস্তে করে আরও শেখা, আরও কীভাবে ডেভেলপ করা যায় সেদিকে আস্তে আস্তে এগোনো হলো। এক্স্যাক্টলি। অ্যান্ড দেন ওইটার পরে আমার যেটা মেইন আরেকটা স্ট্রাগল ছিল, সেটা হচ্ছে যে আমি যখন কোর্স করি, তো কোর্স শেষ করার পর না, আমাদের কালিনারি ইন্ডাস্ট্রিতে একটা সিস্টেমই আছে যে আপনাকে 3 মান্থস হোক বা আপনি 1 বছর হোক বা 3 বছরের হোক, কোর্স শেষ করার পর আপনাকে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হবে, আদারওয়াইজ আপনার কোর্সটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। তো আমি যখন ফার্স্ট আমার যে 3 মান্থসের একটা বেসিক কোর্স আছে সেটা করি, ওইটা করার পর আমার বাংলাদেশের একটা 5 তারকা হোটেলেই, খুব ভালো একটা হোটেল, যেখানে আমার ইন্টার্নশিপ হয়েছিল। তা আমি আমার ফ্যামিলিকে অনেকভাবে ম্যানেজ করার ট্রাই করেছি যে আমি ইন্টার্নশিপটা আসলে করতে চাই, বাট আমার বোনরা আমাকে অ্যালাউ করে নাই। আমাদের বাংলাদেশের ফ্যামিলি বা বাংলাদেশের মানুষের একটা ভ্রান্ত ধারণা যে বাংলাদেশের হোটেল সেক্টরটা ভালো না, স্পেশালি মেয়েদের জন্য সেফ না বা মেয়েদের জন্য ভালো না। তো ওই চিন্তাধারা থেকেই তারা আমাকে হচ্ছে গিয়ে সেই মানে ইন্টার্নশিপটা আমাকে করতে দেয়নি। কারণ আমি যদি 2017 বা 18 দিকে সেই ইন্টার্নশিপটা করতে পারতাম, তাহলে হয়তো আজকে আমার এই ডেজিগনেশনটা আরও উপরের দিকে থাকতো। তো যাক, আমার এই ছোট ছোট আরও অনেক কিছু অবস্টিকল ছিল, লাইক আমি সব জায়গায় চাইলেও পার্টিসিপেট করতে পারতাম না, যেহেতু আমার ফ্যামিলি থেকে একটা রেস্ট্রিকশন ছিল। হয়তো এই রেস্ট্রিকশনটা হওয়ার একটা রিজন আছে, যেহেতু আম্মু নেই আব্বু নেই, আমি যেহেতু আমার বোনের দায়িত্বে ছিলাম, তো দেখা গেছে আপু আমাকে নিয়ে অনেক চিন্তা করতো। সেই চিন্তাধারা থেকেই না আমাকে আসলে মানে সব জায়গায় আপু যেতে দেওয়া আসলে হতো না বা কিছু। তো ওই একটা মেইন অবস্টিকল ছিল আমার লাইফে। সেকেন্ড থিং, দেখা গেছে যে একটা কাজ একটা মানুষ কিন্তু একা করতে পারে না, কখনোই তার পক্ষে একা করা সম্ভব না। বাট আমাকে যে আমার ওই সময়টাতে আমার কাজগুলোতে হেল্প করবে এরকম একটা মানুষ ছিল না। যদি 200 মানুষের রান্না হতো, সেই 200 মানুষের রান্নার প্রিপারেশন থেকে শুরু করে রান্না সব কিছু আমি এক হাতেই করতাম, একাই করতাম। আমার কিন্তু কোনো সাপোর্ট বা কোনো হেল্পিং হ্যান্ড কেউ ছিল না। ইভেন ডেলিভারিটাও কিন্তু আমি নিজে গিয়েই করতাম। ও মাই গড, মানে এটা তো একটা বিশাল কর্মযজ্ঞ। তখন তো অনেক কিছু বুঝতাম না, বয়সও কম ছিল আপু, ওরকম স্ট্রং ছিলাম। আমার এখনও মনে আছে, আমার বাসা যেহেতু 6 তলায় ছিল, আমি 6 তলা থেকে নিচ তলায় 12 কেজির একটা সিলিন্ডার নামাবো। হ্যাঁ, আগের দিন আমার বাসায় দিয়ে গেছে, তো আমি কোনো লোক পাচ্ছি না 12 কেজি সে সিলিন্ডারটা নিচে নামানোর জন্য। আমি নিজে ভোর 6টার দিকে সেই সিলিন্ডারটা 6 তলা থেকে নিচতলায় একা হাতে নামিয়েছি। এই অনেক কিছু অবস্টিকল বা ওই ছোট ছোট জিনিসগুলো আসলে মানে অনেকটাই হয়েছে। আর পাশাপাশি একটা সেফটি ইস্যু ছিল, মানে এমন অনেক পরিস্থিতি সম্মুখীন আমাকে হতে হয়েছে যেখান থেকে একমাত্র আল্লাহ আর আমার মা বাবার দোয়া ছিল বলেই আমি হয়তো বেঁচে ওখান থেকে আসছি। ঠিক তাই, মানে আমরা যখন আসলে নানান ধরনের এরকম বিপদ কিংবা অসুবিধার মধ্যে পড়ি বা যেটাকে আমরা অবস্ট্যাকলস বলতে পারি, তখন আসলে সৃষ্টিকর্তা কিভাবে যেন আমাদেরকে আসলে সাহায্য করেন, যখন আমাদের মন থেকে আসলে একটা সৎ নিয়ত থাকে বা ইচ্ছে থাকে। আর আমাদের পারিপার্শ্বিক যে মানুষগুলো, তারা যদি আমাদের প্রতি আরেকটু সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় আমাদের মেয়েদের সবগুলো স্ট্রাগল আসলে আরও অনেক বেশি স্মুথ হয়ে যেত। আমি আবার একটু নুহার কাছে ফিরতে চাই। নুহা, যখন বোঝা গেল যে হ্যাঁ বোন ক্যান্সার ধরা পড়েছে, তারপরে কি হলো? এরপরের জার্নিটা কেমন ছিল? আমি শুধু জানতাম যে আমার বড় কিছু হয়েছে। আর ওই আমারই আরেকজন কেমো আমার সাথে নিত, ও কি করছে, ও হচ্ছে ফোনে সার্চ দিয়ে সব দেখতো, সেটা আবার আমার মধ্যে ছিল না, যার কারণে আমার জানাটা হয়েছে অনেক পরে। তো একটা একটা করে কেমো শেষ হয়েছে, আর আমার মনে হয়েছে যে আমি এক ধাপ আগে গেলাম, মানে আমি সুস্থ তার আরেক ধাপ আগে। আর ওই সময় যে ভাঙে পড়া বা অন্যান্য বাচ্চার, ওই সময় তো খুব বেশি ম্যাচিওর না, ক্লাস 8-এ পড়ি তখন আমি। কিন্তু সেই জায়গায় যদি আমি ভাবি, আমি আমার মানে অনেক মানে ম্যাচিওরলি ভাবতে পারছি, জানি না কই থেকে এই শক্তি আসছে, একমাত্র আল্লাহ জানে, আল্লাহই দিছে হয়তো। যার কারণে আমার খালি মনে হতো যে আমি পারবো, আমার দ্বারা হবে। এইভাবে আমি প্রত্যেকটা কেমো, আর কেমোর যে কষ্ট, এটা তো যে দিছে, যারা এখন দিচ্ছে বা তারাই জানে বা দিছে এর মধ্যে। তো
যে একবারে হচ্ছে যেই ওষুধটা রগের ভিতর দিয়ে যায় তো খুবই হচ্ছে জ্বালাপোড়া করতো, কিন্তু মানে তখনও খুবই শক্তভাবে করতাম, কারণ আমার মধ্যে একটা জিনিস ছিল যে যেহেতু আমি বাড়ির সব থেকে ছোট, ইমোশনালি আমার ফ্যামিলি মেম্বার্সরা অনেক বেশি অ্যাটাচড আমার সাথে। কারণ আমার জীবনে আমার আব্বুকে আমি দুইবারই কান্না করতে দেখছি, একটা হচ্ছে আমার দাদি যখন মারা যায়, আর আরেকটা হচ্ছে আমি যখন অসুস্থ হই। কাজে আমার কাছে এইটা সবসময় এটা মেন্টালি সেট করা ছিল যে কান্না করা যাবে না, এই আর কি। এই জন্য এইভাবেই আর কি আমি মেন্টালি স্ট্রং এটা ভাবেই ছিলাম। তারপর তো জেএসসি পরীক্ষার সময় চলে এলো, জেএসসি থেকে এসএসসি, এসএসসির পরে আবার এইচএসসি ভর্তি পরীক্ষা, তো এই সময়টা আসলে কিভাবে কাটলো? এই সময় আমার আসলে লাক ফেভার করছিল, কারণ ওইটা করোনার সময় ছিল একবারে, ওই বছরটা তো 2020 সাল তো পুরা লকডাউন। তো এই সময় আমি হচ্ছে অটো পাস হয়ে যাই এইটে, নাহলে আমার ইয়ার গ্যাপ দেওয়া লাগতো। তো এইভাবে আমি 9-এর মার্চ মাসে তো আমি পুরাপুরি ক্যান্সার মুক্ত। একটা টেস্ট করলাম, পিইটি সিটি স্ক্যান, এটা করার পরে হচ্ছে আমি নিয়মিত ফলো আপে থাকতাম, কিন্তু এইটার কারণে আমার পড়াশোনা শুরু করতে এই জন্য একটু দেরি হয়েছে। কারণ ওই ইয়াটা থেকে কাটায় উঠতে বা সবাই মানে বাসায় একটু আলাদাভাবে ট্রিট করতে, তো কাজেই পড়াশোনাটা একটু দেরি করে স্টার্ট করছি, আর বারবার ফলো আপে আসতাম ঢাকায় পঞ্চগড় থেকে। তো এইটাতে আর আসলে অনেক দিন করে থাকা হতো, যার কারণে পড়াশোনায় ভালো রকমের একটা গ্যাপ হয়ে গেছে। তো এই সময় আমি ছোটোখাটো আমার মানে আমি যেটা সেলফ এন্টারটেইনমেন্টের জন্য সেলাই করা, ছবি আর্ট করা, এগুলোর মধ্যে দিয়েই ছিলাম। ভোকাবুলারি মুখস্থ করতে আমি অনেক পছন্দ করতাম, ওই সময় আমি বেশ একটু স্টক করছি আমার। তো এরপরে 9-এর পরীক্ষা আমি হচ্ছে, আমার বড় বোন আমাকে ছোট থেকেই মানে আমার যে মানে ম্যাথ আর হচ্ছে সায়েন্স, এই দুইটা সাবজেক্ট ও আমাকে পড়াইতো, আর বাকিগুলো আমি হচ্ছে আমার নিজে থেকেই পড়ে ফেলতাম। এই করে আমি হচ্ছে ক্লাস 9-এর যে বার্ষিক পরীক্ষা সেটা হচ্ছে দেই। তো এইটাতে রোল কিছুটা আমার পিছাইছে, তাও মানে হচ্ছে আমি দিতে পারছি। তখন আমার কাছে মনে হয়েছে যে না, ঠিক আছে। আর এর মাঝে আমি আমার যে ছোট থেকে আমার যেই স্যারের কাছে পড়ছি, ওনার কাছে যেই ফ্রেন্ডরা পড়তো, শুরু থেকে ওখানে একটা কম্পিটিটিভ পরিবেশ ছিল। তো আমি খোঁজ রাখতাম যে ওরা কি পড়তেছে, কি করতেছে। তো 9-এর পরীক্ষা দেওয়ার পর আমি প্রথম মানে আমি রিয়েলাইজ করলাম যে না, মানে আমার তো যা হয়েছে পায়ে হয়েছে, কিন্তু আমার তো ব্রেইন ঠিক আছে, মানে আমি ওদের সাথে প্রতিযোগিতা করতে পারতেছি। তারপরে আমি আর এটাকে ঠিক মানে এটা যে একটা আলাদা বাধা, এটাকে আমি কখনো বাধা হিসেবে মনে করি নাই। এইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি। এটা দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে এক সময়। হ্যাঁ হ্যাঁ। আর শীতের দিনটাতে অবশ্য বেশি, শীতের দিনগুলোতে পঞ্চগড়ে তো প্রচণ্ড শীত। তো ওই সময় শীতের দিনে আমি যদি কোনো প্রাইভেট, তো আমি খুবই কম যাইতাম বা যাইতামও না, যখন মন চাইতো আর কি। তো আসলে বাইর হইলে পায়ে ঠান্ডা লাগলে প্রচণ্ড ব্যথা, মানে সেই ব্যথা আর কি বলবো, এইগুলাই আর কি বাধা ছিল। এসএসসি আর এইচএসসির রেজাল্ট কিরকম হয়েছিল? আমার এসএসসি রেজাল্ট ছিল হচ্ছে জিপিএ 5 পাইছিলাম আমি, কিন্তু হচ্ছে গোল্ডেন হয়নি সেবার। আর এইচএসসিতে আমি হচ্ছে গোল্ডেন পাইছি, বৃত্তি ও অষ্টে ট্যালেন্ট পুলে বোর্ডে 17তম। গোল্ডেন পাওয়াটা আসলে খুব জরুরি বিষয় না, এই যে নানান রকম মানসিক একটা বাধার জায়গা তো থাকেই, হ্যাঁ, সবসময় একটা অস্বস্তির মধ্যে তো থাকতেই হয়। এর মধ্য দিয়ে জিপিএ 5 মানেই সেটা অনেক কিছু, এটা অনেক বড় পুরস্কার, অনেক বড় প্রাপ্তি। সবার সাথে মানে টিচাররাও কখনো আলাদা করে ফিল করাই নাই যে আমি আলাদা, সবার থেকে আলাদা। তো আমি যাদের সাথে কম্পিট করতাম, ওরা যখন অনেক ভালো করছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যা হোক, এটা পরে বড় হয়ে বুঝছি যে এতটা না। এখন তুমি সত্যিই সবার থেকে আলাদা, তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে 100তম মেধা স্থান তুমি অধিকার করে নিয়েছো। সেই জায়গা থেকে বলতেই হয় যে তুমি সত্যি অন্য অনেকের থেকেই আলাদা। এবং হয় না যে অনেকে অনেক সুযোগ সুবিধা পেয়েও কিন্তু আসলে এরকম স্বপ্নের একটা প্রতিষ্ঠান, দেশের সর্বশ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান, সেখানে পড়ার সুযোগটা কিন্তু পায় না। তোমার জন্য এত কিছুর পরেও এই যে সুযোগটা সৃষ্টিকর্তা তোমার কাছে এনে দিয়েছেন, সেটা নিঃসন্দেহে তোমার সাহস, তোমার পরিশ্রম, সব কিছুর কারণেই তোমার কাছে এসেছে। আবার আমরা এই গল্পে ফিরে আসব, এবারে আবার তোমার কাছে ফিরছি। তোমা, এরপরের যাত্রাটা কিরকম ছিল? পরের যাত্রাটা বেসিক্যালি আমার জন্য অনেক স্মুথ হয়ে যায়, কারণ ততদিনে আমি আসলে আরেকজনের আন্ডারে চলে যাই, লাইক ততদিনে আমার বিয়ে হয়ে যায়। তো আমার হাজব্যান্ড আবার খুবই সাপোর্টিভ, যেহেতু সেও হচ্ছে গিয়ে এই সেক্টরেরই মানুষ, তো সে আর কি বুঝে, আমার কাজের ভ্যালিউটা বুঝে। আমার বিয়ের পরেই কিন্তু আমি বাংলাদেশের অনেক বড় 2টা কুকিং কম্পিটিশন বা কুকিং রিয়ালিটি শো, সেটাতে পার্টিসিপেট করি। অ্যান্ড পার্টিসিপেট করার পর একটাতে আমি হচ্ছে গিয়ে 3rd হয়েছিলাম, আরেকটাতে আমার পজিশন 9 হয়েছিল। আর এই যেটা সেকেন্ড কম্পিটিশন,
যেটাতে আমি 9th হয়েছি, ওই কম্পিটিশনটাতে আমার না পার্টিসিপেট করার ইচ্ছা ছিল 2018তেই, বাট ওই কম্পিটিশনের একটা নিয়ম আছে, ওখানে হচ্ছে গিয়ে প্রায় 41 দিন বা 45 দিনের মতো ক্যাম্পে থাকতে হয় আমাদেরকে। তো 2018-র দিকে যখন আমি চিন্তা করেছিলাম পার্টিসিপেট করব, আমার বাসা থেকে আমাকে আসলে অ্যালাউ করেনি, যার কারণে আমি পার্টিসিপেটও করতে পারিনি। বাট আমার হাজব্যান্ড আমাকে অ্যালাউ করেছে। ইভেন আমি আমার বিয়ের পরেই কিন্তু 3 ইয়ার্সের একটা ডিপ্লোমাও করেছি হোটেল ইন্ডাস্ট্রির উপর। অ্যান্ড দেন আমার যে ইন্টার্নশিপটা পেন্ডিং ছিল, আমি সেই ইন্টার্নশিপটা শেষ করেছি বাংলাদেশের একটা 5 তারকা হোটেল থেকে। অ্যান্ড ইন্টার্নশিপ শেষ করে আমি কিন্তু ওখানেই কাজ করেছি। হ্যাঁ, ওখানেই আমার বেশ কিছুদিন কাজ করা হয়েছে। অ্যান্ড এরপরে আমি একজন শেফ ট্রেনার হিসেবে কাজ করেছি বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে, আমি গেস্ট ট্রেনার হিসেবে ক্লাস করাতাম। তো এর মাঝখানে মানে সব কিছুই খুব স্মুথ যাচ্ছিল আপু। তারপরে হয় না যে আসলে সবার জন্য আসলে সব কিছু হয় না। তো আমার 2023 পর্যন্ত আমি অ্যাজ এ গেস্ট ট্রেনার হিসেবে বা হচ্ছে গিয়ে আপনার মানে এই কালিনারির সাথেই জড়িত ছিলাম। বাট 2023-এর দিকে আমার একটা মানে প্রবলেম ফাইন্ড আউট হয়, যেটা হচ্ছে গিয়ে গ্রেড 2 আর্থ্রাইটিক্স। আমার রাইট নি জয়েন্টের হাড় কিন্তু ক্ষয় হয়ে গেছে। তো ওইটা 2023-এর দিকে বেসিক্যালি আমি বুঝতে পারি। তো যখন আমি ডক্টর দেখাই, তখন ডক্টর অনেক পরীক্ষা করে, অনেক এক্সামিনেশনের পর উনি যেটা ফাইন্ড আউট করে যে আমার ছোটবেলা থেকেই যেহেতু বোনস নাকি অনেক নরম ছিল, হাড় অনেক নরম হওয়াতে আমার আসলে বড় হওয়ার সাথে সাথে এই প্রবলেমটা হচ্ছে গিয়ে বেড়েছে। আর আমার যেহেতু হাইট অনেক বেশি, তো তখন ডক্টর আমাকে ডিরেক্টলি মানা করে দেয় যে আপনাকে যদি সুস্থ থাকতে হয় আপনাকে প্রফেশন চেঞ্জ করতে হবে। আচ্ছা, মানে যেটা আমার জন্য মানে খুব ইম্পসিবল, যেহেতু আমি অলরেডি তখন 5 থেকে 6 বছর আমার কিন্তু এই ফিল্ডে হয়ে গেছে। আমি চাইলেই এখন কিন্তু সেখান থেকে সুইচ করে অন্য একটা ফিল্ডে আমি মানে শুরু করতে পারবো না, বা যেটা আমার শুরু করা এটা আসলে খুব কঠিন একটা বিষয়, পসিবল না। সো তখন আমি আমার বাসায় ডিসকাস করলাম, আমাকে মানে একটা লং টাইম আমি অবজারভেশনে ছিলাম, আমাকে কিছু ইনজেকশনও নিতে হয়েছে। এক একটা ইনজেকশন কিন্তু অনেক এক্সপেন্সিভ। বেসিক্যালি এটা আমি আসলে কোথাও বলিনি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এটা শেয়ার করছি, কারণ আমার মনে হয় যে এটা আসলে সবার জানা উচিত যে কোনো একটা অবস্টিকল থেকে নোহা যেরকম শেয়ার করলো যে ও একটা অবস্টিকল, ওর অবস্টিকলটা অনেক বড় ছিল, বাট আমার কাছে আমার অবস্টিকলটাও কিন্তু অনেক বড় ছিল। সো যারা আর কি এরকম ধরনের ফিজিক্যাল ইস্যুস ফেস করছে, তারা মনে করে যে লাইফটা আমার এখানেই থেমে গেছে। বিষয়টা কিন্তু আসলে এরকম না, মেন্টালি স্ট্রং থাকতে হবে। তো তখন থেকে বেসিক্যালি আমি চিন্তা করলাম, যেহেতু ডক্টর বলেছে যে আমি লং টাইম দাঁড়িয়ে কাজ করতে পারবো না বা লং টাইম আমি বসে কাজ করতে পারবো না, আমার অনেক রেস্ট্রিকশন আছে, তাই আমি যেটা করি আমার কাজটাকে আমি ফ্লেক্সিবল করে ফেলি। আর ওই তখনই বাংলাদেশের খুব টপ রেটেড একটা এজেন্সি আছে, সেই এজেন্সির একজন ভাইয়া আমাকে ফোন দিয়ে বললো যে এরকম একটা কাজ আছে, অ্যাডের একটা কাজ, তুমি কি করতে পারবে? আমি বললাম যে ভাইয়া কাজটা কেমন হবে? তখন ভাইয়া আমাকে বলল যে এরকম কাজ, তোমাকে হচ্ছে গিয়ে মেনলি ফুডটাকে রেডি করে ফুডটাকে গার্নিশ করে দিতে হবে। তো পরে আমি বললাম যে ওকে ফাইন ভাই, আমি পারবো। ঠিক তখন থেকেই আমার হচ্ছে গিয়ে ফুড স্টাইলিংয়ের কাজটা শুরু হয়। ওই একটা কাজ করেছি, ওই একটা কাজ আমার বাংলাদেশের খুব ফেমাস একটা প্রোডাকশন হাউস, ওদের সাথে হয়েছিল। তখন থেকে আমার শুরু, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ওই কাজটা চলছে। সেক্টরে কাজ করা হচ্ছে। অ্যান্ড লাস্ট 3 ইয়ার্স ধরে আমি একজন রেস্টুরেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করছি। মানে ওই যে বললাম না আপু, যে আমি আমার কাজটাকে ছেড়ে দেইনি, আমি আমার কাজটাকে একটু ফ্লেক্সিবল করে নিয়েছি। খুব ভালো লাগছিল শুনতে গল্পগুলো। আবারও আমরা ফিরে আসছি, আর যেটা আপনি বলছিলেন যে অবস্ট্যাকেল প্রত্যেকের জীবনেই থাকে, এক একজনের জীবনের বাধাগুলো বা সংগ্রামগুলো আসলে ভিন্ন ভিন্ন হয়, কিন্তু যার যার জায়গা থেকে তার কাছে ভীষণ কঠিন, অন্তত সেই সময়টায় সেটাকে অতিক্রম করার জন্য। নুহার কাছে আবারও ফিরে আসি। নুহা, তারপরে যে এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গেল, ভর্তি পরীক্ষাকে তো আমরা ভর্তি যুদ্ধ শুনে থাকি, যদিও আমরা সেটা বলতে চাই না, মনে করতে চাই না, কিন্তু তারপরেও এই ভর্তি পরীক্ষার পর এখন এই যে এই সাফল্য, কেমন লাগছে? সবাই কি বলছে? পরিবারের সবার অনুভূতি কি? যেহেতু আমি সবার ছোট, ফ্যামিলির এক্সপেকটেশন, আমি ভাবছিলাম আমার প্রতি অনেক এক্সপেকটেশন আছে, কিন্তু আমার আব্বু, আমি চান্স পাওয়ার পর আব্বুর কাছে শুনলাম যে আমারটা নাকি বোনাস, মানে আব্বু আমার কাছে এতটা এক্সপেক্ট করেনি, মানে আব্বু অনেক বেশি খুশি। তো আমার বড় ভাই বোন যারা, ওরা দুইজনই ল পাইছিল, দুইজন, কিন্তু ওরা কেউ পড়ে নাই। আর হচ্ছে তাই আব্বুর এক্সপেকটেশনটা যে যায় আমার দ্বারা পূরণ হবে, এটা আসলে আব্বুর কাছে অনেক বেশি আনন্দ লাগতেছে। আর আব্বুর মানে এই যে আমি যে এই ইয়াটা পূরণ করতে পারলাম, এটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর
আমি তো একটু কি বলবো ইন্ট্রোভার্টেড, বা আমি অত ইয়াতে ছিলাম না, যেহেতু স্কুল 8 থেকে আমি আর হচ্ছে স্কুলে সেইভাবে যাই নাই, কলেজেও আমি খুব একটা না, ফ্রেন্ড সার্কেল বলতে ওই 4-5 জন এইরকম একটা অবস্থা। যার কারণে এখন যে মানে সবাই যে অনেক মানে মেসেজ করে সবাই অভিনন্দন জানাচ্ছে বা অনেকে ইন্সপায়ার্ড হচ্ছে, এই জিনিসটা ভাবে অনেক ভালো লাগে। ইভেন অনেক ক্যান্সার পেশেন্ট যারা এখন যুদ্ধ করতেছে তারা হচ্ছে মেসেজ দিছে যে হচ্ছে মানে এটা ইন্সপিরেশন হিসেবে তোমাকে দেখতেছে। দেখে সবাই আসলে অনুপ্রাণিত হ্যাঁ, হচ্ছে। এই জিনিসটা অনেক ভালো লাগতেছে যে আলটিমেটলি কেউ যদি আমার স্টোরিটা শুনে কেউ যদি হচ্ছে ইন্সপায়ার্ড হয়, মন থেকে প্রশান্তি ফিল করে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আবারও একটু তোমার কাছে ফিরে আসি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই প্রফেশনে যারা আসতে চায়, অর্থাৎ রেস্টুরেন্ট কনসালটেন্ট অথবা ফুড নিয়ে যারা কাজ করতে ভালোবাসে, কাজ করতে চায় বা প্রফেশন হিসেবে নিতে চায়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? স্পেশালি ফিমেলদের জন্য আপু আমার যেটা মানে একটা ওপিনিয়ন, মানে আমার সাজেশন থাকবে, ফ্যামিলি সাপোর্টটা মেইন। মানে ফ্যামিলির সাপোর্টের বাইরে গিয়ে আসলে কিছু করাটা কখনোই উচিত না, কারণ দেখা গেছে কি যদি ফ্যামিলির সাপোর্ট ছাড়া কেউ এই জার্নিটা স্টার্ট করে তাহলে কিন্তু একটা মিডল পয়েন্টে এসে ওই জার্নিটা কিন্তু থেমে যায় বা বাধ্য হয়ে তাকে কিন্তু ওই জায়গাটা থেকে সরে আসতে হয়। তো আমার কাছে মনে হয় যে এই প্রফেশনটা খুবই কঠিন, কারণ এই প্রফেশনে না আপনার সময়ের কোনো নিশ্চয়তা থাকে না, আপনার পার্সোনাল লাইফ বলতে কিছু থাকে না। এই জিনিসগুলো যদি কেউ স্যাক্রিফাইস করে এই সেক্টরটাতে আসতে চায় তাহলেই আসা উচিত, আদারওয়াইজ এই সেক্টরটা চেঞ্জ করে অন্য কোনো সেক্টরে ইনভলভ হওয়া উচিত। আর আত্মবিশ্বাস আর হচ্ছে গিয়ে নিজের প্রতি যে একটা মানে ভরসা, এই জিনিসটা সবসময় রাখতে হবে, আর নিজের গোলটাকে সেট রাখতে হবে যে হ্যাঁ আমি এই প্রফেশনেই আমার ক্যারিয়ার করতে চাই, তার মানে আমি এই প্রফেশনেই করব। বাট ওই যে আমি হুজুকের মাথায় এই প্রফেশনটাকে সিলেক্ট করলাম, মাঝপথে গিয়ে আমি দেখলাম যে না এটার প্রেশার আমি নিতে পারছি না, আমার জন্য অনেক বার্ডেন হয়ে গেছে, তখন আমি এই প্রফেশনটা সুইচ করে অন্য কোনো প্রফেশনে চলে যাব, মানে এটা না করাটাই বেটার। এটা করলে না তখন আসলে নিজের ওই ভ্যালিউটা থাকে না, মানে নিজের ভ্যালিউটা কিন্তু কমে যায়। সো যারা এই প্রফেশনে আসতে চায় তাদের জন্য আমার একটাই কথা যে আপনারা বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে গিয়ে এই প্রফেশনে আসেন। আর এই প্রফেশনে আসার জন্য স্যাক্রিফাইজিং মাইন্ডেড হতে হবে, কারণ এই প্রফেশনে আসলে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, ছাড় দিতে হবে। অনেক ধন্যবাদ। নুহার কাছে আসি। নুহা, তুমি তোমার বয়সী যারা আছে, যারা ক্যান্সারের সাথে যুদ্ধ করছে, তাদের জন্য কি বলতে চাও? তাদের জন্য যারা এই মুহূর্তে যুদ্ধ করতেছে অথবা বিভিন্ন সমস্যার মধ্যে আছে, তাদেরকে আমি বলবো যে আমাদের এই এজটাতে বা আমরা খুব সহজেই কোনো সমস্যায় পারপ্লেক্সড হয়ে যাই, মানে মনে হয় যে ওই জায়গা থেকে বের হওয়া মনে হয় আর সম্ভব না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে পজিটিভলি যদি কেউ ভাবে যে না আমার দ্বারা সম্ভব, এই জিনিসটা, এই মাইন্ডসেটটা আপনি যখন মস্তিষ্ককে সেইভাবেই হচ্ছে কমান্ড করবেন, কাজটা সহজ হয়ে যায়। মানে আমার ধারণা থাকা লাগবে যে আমি পারবো। পজিটিভলি ভাবলে আসলে সম্ভব সব কিছুই। আর এইভাবে ভাবা উচিত যারা এই মুহূর্তে ফাইট করতেছে, তারা যদি ভাবে যে আমি যত একটা একটা করে পদক্ষেপ আগাচ্ছি, মানে আমি সুস্থতার দিকে আরও আগাই যাচ্ছি, যেটা আমার মোটিভেশন ছিল, আমার মোটিভ ছিল। তো এইভাবে ভাবলে আশা করি তাদের জার্নিটা সহজ হবে। তো আমি বলবো পজিটিভলি ভাবতে আর এই মাইন্ডসেট রাখা যে আমি পারবো। অনেক ধন্যবাদ দুজনকে আমাদের আজকের এই অপরাজিতার আয়োজনে আসার জন্য। প্রিয় দর্শক, আমাদের সমাজে নানান বয়সী নানা মানুষ বিভিন্ন সময় নিজেদের নানান সংগ্রামকে অতিক্রম করে এগিয়ে যায় সামনের দিকে। এভাবেই আমাদের সমাজের নারীরা বিশেষ করে অপরাজিতা হয়ে উঠুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে ছিলাম জোনাকি জ্যোতি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের অপরাজিতার এই আয়োজন।